আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি নতুন পরিচ্ছেদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পরিচ্ছেদ 14 শব্দ দ্বীপ্ত। আজকে আমরা শব্দ দ্বীপ্ত নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে এই শব্দ দ্বীপ্ত। আমরা জানি নতুন শব্দ গঠিত হয় এই শব্দ দ্বীপ্তের মাধ্যমে। এছাড়াও আমরা যখন পরিচ্ছেদ 9 পড়েছি তখন আমরা দেখেছি যে এই শব্দ দ্বীপ্ত বাদেও আরো 3টি উপায়ে নতুন শব্দ গঠিত হয়। এগুলো হচ্ছে প্রত্যয়, উপসর্গ, সমাস। ওখানে আরেকটি প্রক্রিয়ার কথা বলা ছিল, সেটি হচ্ছে এই শব্দ দ্বীপ্ত। আসলে আমরা দেখি এখানে বইতে কি লিখেছে যে অভিন্ন বা সামান্য পরিবর্তিত। কেমন হবে? অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোন শব্দ পরপর দুইবার ব্যবহৃত হওয়াটাকে বলছি আমরা শব্দ দ্বীপ্ত। একটু খেয়াল রাখো, এখানে একটি বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া আছে, অভিন্ন বা সামান্য পরিবর্তিত। অর্থাৎ একই রকম দেখতে দুইটি শব্দ অথবা সামান্য পরিবর্তিত হয়েছে এমন শব্দ দুটি যখন মিলে একটি শব্দ গঠিত হয় সেটাকে বলছি আমরা শব্দ দ্বীপ্ত। যেমন তুমি একটি শব্দ লিখলে যে ঠক, মনে করো যে তোমার দরজায় কেউ একজন নক করেছে, ঠক। এই ঠকটাকে কি আমরা শব্দ দ্বীপ্ত বলবো? না, এই ঠকটাকে আমরা শব্দ দ্বীপ্ত বলবো না। কখন শব্দ দ্বীপ্ত হবে? যখন এর পাশে তুমি আরেকটি শব্দ যোগ করে দিবে, ঠক। অর্থাৎ এই ঠক ঠক এটা হচ্ছে কি শব্দ দ্বীপ্ত। যেমন তুমি বললে যে আম, টাম। এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে আম, এই যে টাম, এখানে কিন্তু বলা ছিল যে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারা। এখানে খেয়াল করো, এই যে আম, এই আম শব্দের অনুরূপ, এই আম শব্দের অনুরূপ এই যে এখানে দেখো আরেকটি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা কি? টাম। এখানে দেখো লেখা ছিল যে সামান্য পরিবর্তিত, সামান্য পরিবর্তন হয়েছে না এখানে? এই ম ঠিক আছে। তাহলে এই যে ট, এই টটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? এই আয়ের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সামান্য পরিবর্তিত চেহারার কোন শব্দ যদি পরপর দুইবার ব্যবহৃত হয় সেটাকে আমরা বলবো শব্দ দ্বীপ্ত। তাহলে শব্দ দ্বীপ্ত কত প্রকার? শব্দ দ্বীপ্ত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অনুকার দ্বীপ্ত, একটা হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ দ্বীপ্ত, আর এটা হচ্ছে কি পুনরাবৃত্ত দ্বীপ্ত। আসো আমরা এই অনুকার দ্বীপ্ত সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করি। তো দেখো তোমার বইতে অনুকার দ্বীপ্ত সম্পর্কে কিছু বৈশিষ্ট্য লেখা আছে এবং সংজ্ঞার্থ লেখা আছে। আমরা একটু দেখি যে পরপর প্রয়োগ হওয়া, অর্থাৎ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হবে এবং কাছাকাছি চেহারার, যখন শব্দগুলো কাছাকাছি চেহারার হবে অর্থাৎ প্রায় একই রকম দেখতে হবে, সেই শব্দগুলোকে আমরা বলছি যে অনুকার দ্বীপ্তের শব্দ। খেয়াল করে দেখো এখানে লেখা আছে যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। তাহলে তুমি এই লাইনটিকে ভালো করে মনে রাখো, অনুকার দ্বীপ্ত হতে গেলে আমার প্রথম শব্দের কি লাগবে? অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রথম শব্দটা অর্থপূর্ণ হবে, আর দ্বিতীয় যে শব্দটা প্রথম শব্দের অনুকরণে হলো সেই শব্দটা কিন্তু অর্থ থাকবে না। আমরা একটু দেখি, যেমন তুমি লিখলে যে এখন লিখলে এখানে যে আম, এর পাশে লিখলে টাম। একটু খেয়াল করে দেখো তো, এই যে প্রথম শব্দ আম, এই আমের কিন্তু অর্থ আছে। এবার এই যে এই প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় আরেকটি শব্দ হয়েছে, সে শব্দটা কি? টাম। এই টামের কিন্তু কোনো অর্থ নেই। তার মানে প্রথম শব্দের অর্থ থাকবে, দ্বিতীয় শব্দের অর্থ থাকবে না। এই বৈশিষ্ট্য বহন করে কে? অনুকার দ্বীপ্ত। একটু খেয়াল করো এরপরে কি লেখা আছে, যে প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এটা কি হয়? এটা অবশ্যই প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। তাহলে আমরা এখানে 2টি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এবার দেখো এরপরে লিখেছে এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে, খেয়াল করো আমরা এখানে শব্দটি খেয়াল করি, এই যে প্রথম শব্দ আম আর এই দ্বিতীয় শব্দটা আম, বলেছে কি যে এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে দাগিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, ট, ফ, ব, ম, তালব্য স। এছাড়াও আরো 2টি বর্ণ এখানে যুক্ত হতে পারে। কি কি? একটা লিখে রাখো, এখানে পাশে লিখে রাখো দন্তস্ব, আর এটা হচ্ছে কি ট। তার মানে এই 7
সাতটি বর্ণ দ্বিতীয় শব্দের শুরুতে ব্যবহৃত হয়। আমি আরেকবার বলি, একটু খেয়াল করো। বলা হচ্ছে এখানে এই যে প্রথম শব্দটা আম, এই প্রথম শব্দের অনুকরণে যে দ্বিতীয় শব্দটা তৈরি হলো এই টাম, তাহলে এই প্রথম শব্দের পরে এই দ্বিতীয় শব্দের শুরুতে, দ্বিতীয় শব্দের কি, দ্বিতীয় শব্দের শুরুতে এই যে প্রথমে দ্বিতীয় শব্দের প্রথমে কি বসবে? হয় ট বসবে, অথবা ফ ব ম তালব্য শ দন্ত স অথবা ট বসবে। তোমার বইতে 5টি লেখা আছে, আর বাকি 2টি তুমি মনে রাখো। তাহলে এই 7টি বর্ণ যুক্ত হয়ে কি হবে? এই 7টি বর্ণ যুক্ত হয়ে এই অনুকার দ্বিত্ব হতে পারে। এরপরে দেখো লেখা আছে যে তাতে, এখানে দেখো লেখা আছে যে তাতে শব্দকে খানিকটা কি করে? অনির্দিষ্ট করে সুন্দর করে দাগিয়ে রাখো। তাহলে অনুকার দ্বিত্বের যে দ্বিতীয় শব্দের শুরুতে যে ট ফ ব ম স দন্ত স এবং ত বসে, এটা বসলে কি হয়? শব্দটা কি হয়? অনির্দিষ্ট হয়। আবার কি হয়? সাধারণ হয়। আরেকটা বৈশিষ্ট্য দেখো, এখানে লেখা আছে যে গুরুত্বহীন করা হয়। তার মানে এখানে 3টি বিষয় পেলাম আমরা, যে এই দ্বিতীয় শব্দের শুরুতে যে ট ফ ব ম স দন্ত স এবং ত ব্যবহৃত হচ্ছে, এগুলি ব্যবহার করার কারণে শব্দগুলো কি হচ্ছে? শব্দগুলো অনির্দিষ্ট হচ্ছে, সাধারণ হচ্ছে এবং গুরুত্বহীন করা হয়। যখন তুমি বলো বাবাকে, যখন তুমি বলো বাবা বাজার থেকে আম টাম নিয়ে এসো, তখন তুমি কিন্তু এই আম টাম বলার ক্ষেত্রে কিন্তু খুব বেশি গুরুত্ব প্রদান করো না, তাই না? এজন্যই বলেছে যে গুরুত্বহীন করা হয়। এবার দেখো এরপর লিখেছে যে প্রকাশ পায়, কি প্রকাশ পায়? এইরকম একটা ভাব। কেমন ভাব প্রকাশ পায়? এইরকম একটা ভাব। একটু খেয়াল করো, যেমন একটু খেয়াল করো যে তুমি অঙ্ক করতে বসেছো, তাই না? তুমি অঙ্ক করতে বসেছো। এবার এবার এই তোমাকে তোমার মা জিজ্ঞেস করলো যে বাবা কি করছো এখন? তুমি উত্তর দিলা কি? তুমি উত্তর দিলা যে আমি অঙ্ক টঙ্ক করছি। অঙ্ক টঙ্ক বলতে আসলে অঙ্ক করছো এবং অঙ্কের পাশাপাশি অঙ্ক রিলেটেড যে বিষয়গুলো আছে তুমি সেটা করছো। এজন্যই বলা হচ্ছে যে প্রকাশ পায় এইরকম একটা ভাব। কেমন ভাব? এই অঙ্কের মতো একটা ভাব এই টঙ্কতেও আছে। এজন্যই বলা হচ্ছে যে প্রকাশ পায় এইরকম একটা ভাব। যেমন দেখো তোমার বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন অঙ্ক টঙ্ক, তার পাশেই দেখো লেখা আছে আম টাম কেক টেক, এরকম করে এখানে বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। কি খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা উদাহরণেই এই পূর্বের যে বৈশিষ্ট্যগুলো তুমি এখানে পড়েছিলে, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে। আমরা একটা শব্দ নেই, যেমন দেখো ছাগল টাগল। এই ছাগল টাগল শব্দটা খেয়াল করো তো, আমাদের এই বৈশিষ্ট্যগুলো এখানে এখানে প্রযোজ্য হয় কিনা। দেখো তো প্রথম শব্দ অর্থপূর্ণ, দেখো তো ছাগল শব্দ অর্থ আছে না? আছে। টাগল শব্দ অর্থ আছে? নাই। তাহলে টাগল শব্দের অর্থ নাই, ছাগল শব্দের অর্থ আছে। এরপরে বলা হচ্ছে কি এই প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দ তৈরি হয়। তাহলে প্রথম শব্দ কোনটা? ছাগল। দ্বিতীয় শব্দ কোনটা? টাগল। এই টাগল শব্দটা কার অনুকরণে হয়েছে? এই প্রথম শব্দ ছাগলের অনুকরণে হয়েছে। এবার খেয়াল করো, এরপরে বৈশিষ্ট্য কি দেওয়া ছিল? যে দ্বিতীয় শব্দের শুরুতে ট ফ ব ম স হ্যাঁ বসবে। খেয়াল করে দেখো তো এই দ্বিতীয় শব্দ কোনটা? এই টাগল। টাগল শব্দের শুরুতে কি আছে? টাগল শব্দের শুরুতে ট দেওয়া আছে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি মনে রাখো, তাহলে তোমার এই অনুকার দ্বিত্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা জানলাম অনুকার দ্বিত্ব। এরপরে খেয়াল করে দেখো তোমার বইতে যে লেখা আছে যে অনুকার দ্বিত্বের মাঝে মাঝে, অনুকার দ্বিত্বের মাঝে কখনো কখনো স্বরধ্বনির আগমন ঘটে। একটু খেয়াল করো, দেখো বইতে কি লিখেছে যে অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। এই স্বর বলতে কি? এই স্বর বলতে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনির পরিবর্তন ঘটে। একটু খেয়াল করো, তুমি লিখলে এখানে যে আরা আরি, দেখো বইতে লেখা আছে আরা, তারপরে লেখা আছে কি আরি। একটু ভালো করে তাকাও এখানে, দেখো তো এই প্রথম যে আ, এই আ এখানেও আছে, এই ঢয় বিন্দু র, এই ঢয় বিন্দু র এখানেও আছে। এখানে অতিরিক্ত কি আছে? এখানে আছে আকার, আর এখানে আছে রস্যইকার। তার মানে এই যে প্রথম অংশ, প্রথম অংশের শেষের যে আ, এই আ এটা পরিবর্তিত হয়ে দ্বিতীয় অংশে কি হয়ে গেছে? রস্যই হয়ে গেছে। এই জিনিসটাই বলছে এখানে যে অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। এখানে ছিল আ এই স্বর, আর এখানে এই স্বরটা পরিবর্তন হয়ে রস্যই হয়ে গিয়েছে। এই বিষয়টা এখানে বুঝিয়েছে যে স্বরধ্বনির অনেক সময় পরিবর্তন ঘটতে পারে। খেয়াল করে দেখো খোঁজাখুঁজি, এই
হয়ে ওকার, এটা কি হয়ে গেছে দ্বিতীয় শব্দের শুরুতে হয়ে রস্য উকার হয়ে গেছে। এরপরে খেয়াল করে দেখো বর্গীয় জ এর সাথে আকার দেওয়া আছে, এটা দ্বিতীয় শব্দে কি হয়ে গেছে রস্যই হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় অনুকার দ্বিত্বের ক্ষেত্রে এই স্বরধ্বনিগুলোর পরিবর্তন ঘটে, এই জন্য লিখেছে এখানে যে স্বরের পরিবর্তন ঘটে। এরপরে খেয়াল করে দেখো ধ্বন্যাত্মক যে দ্বিত্ব, সেই দ্বিত্ব কি জিনিস আমরা একটু দেখি। যে কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, একটু ভালো করে দাগাও এটা, যে কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল সাউন্ড আমরা মুখে বলি সেটাকে বলছি আমরা কি ধ্বন্যাত্মক দ্বিত্ব। একটু খেয়াল করে এখানে যে কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলা হয় ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন বইতে দেখো লেখা আছে ঠন একটি শব্দ, এটি ধ্বন্যাত্মক শব্দ। কেন ধ্বন্যাত্মক শব্দ? কারণ কোন ধাতব যে পদার্থ সেই পদার্থের সঙ্গে অন্য ধাতব পদার্থের আঘাতের ফলে এই শব্দটা সৃষ্টি হয়, এই ধ্বনিটা সৃষ্টি হয়, এজন্য বলা হচ্ছে এটা ধ্বন্যাত্মক দ্বিত্ব। দেখো ঠন শব্দটি পরপর দুইবার বা কখনো কখনো ততোধিকবার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। যেমন এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, যেমন সা করে তীর ছুটে যায়। এবার তুমি বললে সা করে তীরগুলো ছুটে যাচ্ছে, আবার তুমি বললে সা করে অসংখ্য তীর চারদিকে ছুটে গেল। এখানে খেয়াল করে দেখো একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হচ্ছে, এবং এই শব্দগুলো আসছে কোথা থেকে? এই শব্দগুলো প্রত্যেকটা উৎপত্তি হয়েছে কি এই প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল সাউন্ড আমরা মুখে বলি বা লিখি সেটাকে বলছি আমরা কি ধ্বন্যাত্মক দ্বিত্ব। এরপরে দেখো অনেক সময়ে কল্পিত ধ্বনি, এটা ভালো করে দাগিয়ে রাখো, অনেক সময় কি হয় কল্পিত ধ্বনির ভিত্তিতেও এই ধ্বন্যাত্মক দ্বিত্ব তৈরি হতে পারে। অর্থাৎ যে সকল ধ্বনি আমরা প্রকৃতি থেকে পাই না কিন্তু আমরা কল্পনা করে নেই। যেমন মনে করো যে তোমার এক বন্ধু বলল যে তার হাতে একটা ফোড়া হয়েছে, এই ফোড়াটা এখন তার টন টন করছে। খেয়াল করে দেখো তো তোমার বন্ধু যে বলছে যে ফোড়াটা টন টন করছে, এই টন টন কি কোন সাউন্ড? না, এটা একটা কল্পনা আশ্রিত একটা ধ্বনি। এই জন্যই বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এই যে কল্পিত ধ্বনির ভিত্তিতেও এই ধ্বন্যাত্মক দ্বিত্ব হতে পারে। যেমন তোমার বইতে লেখা আছে ফোড়া টন টন, এই যে টন টন, এই টন টনটা হচ্ছে কি কল্পিত ধ্বনির অনুকরণে এই দ্বিত্বটা হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ধ্বন্যাত্মক দ্বিত্ব। যেমন ভয়, আমরা ভয় পাই না, ভয় কি করছে? ভয়ে গাটা সম সম করছে, এই সমসম কি কোনো শব্দ? না, ভয়ে কিন্তু গা সমসম, অর্থাৎ গা থেকে কিন্তু কোনো শব্দ বের হয় না, সমসম করা কোনো শব্দ বের হয় না। এটা হয় কি? এটা হচ্ছে এই যে কল্পনা করে নেই, আমরা কল্পনা করে নেই, এই ধ্বনিটাকে বলছি আমরা ধ্বন্যাত্মক দ্বিত্ব। অর্থাৎ এই ধ্বন্যাত্মক দ্বিত্ব দুই রকম হতে পারে, একটা হতে পারে কল্পিত ধ্বনির ভিত্তিতে, আরেকটা হতে পারে যে প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল শব্দ বা ধ্বনি সেই ধ্বনিটা পরপর দুইবার ব্যবহৃত হলেই সেটাকে আমরা বলি ধ্বন্যাত্মক দ্বিত্ব। কিছু উদাহরণ তোমার বইতে দেখো দেওয়া আছে, লিখেছে এখানে কুটকুট, কোত কোত, কুটুস কুটুস, খক খক। এই যে খক খক, আমরা যে কাশি, তাই না? এই যে কাশির শব্দটা খক খক শব্দ, তাই না? একই শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে এবং এটা প্রকৃতি থেকে প্রাপ্ত কোন শব্দ, এই জন্য এটাকে বলছি আমরা কি ধ্বন্যাত্মক দ্বিত্ব। এবার দেখো তোমার বইয়ের এরপরে লেখা আছে যে কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। আমরা যখন অনুকার দ্বিত্ব পড়েছিলাম তখন দেখেছিলাম যে এই স্বরের কি হয়েছে, স্বরের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কি হবে? এখানে আগমন ঘটবে, এখানে কিন্তু আগমন ঘটবে। খেয়াল করে দেখো, যেমন আমরা লিখলাম যে খপ, তারপর আবার লিখলাম খপ। এবার দেখো এই খপ খপ, এটাই কিন্তু এখানে যদি আমি একটা আকার যুক্ত করে দিই কি হয়ে যাচ্ছে খপা খপ। এই খপা খপটাকে বলছি আমরা ধ্বন্যাত্মক দ্বিত্ব। গবা গপ, ঝটা ঝট, তাই না? এই যে ঝট, এই ঝট, এর মাঝখানে কিসের আগমন ঘটেছে? একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। দেখো এখানে লেখা আছে ফটাফট, তাহলে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ফট, মূল শব্দ হচ্ছে ফট, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? আকার যুক্ত হয়েছে। এই আকারটা কি পূর্বে ছিল? ছিল না। এই জন্য বলা হচ্ছে যে এখানে স্বরধ্বনি কি হয়? এখানে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন পটাপট, মূল শব্দ কি পট, আবার যুক্ত হয়েছে কি পট, এর মাঝখানে দেখো এই যে এই স্বরধ্বনি এখানে যুক্ত হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এই ধ্বন্যাত্মক দ্বিত্বের ক্ষেত্রে এই দ্বিত্বের মাঝখানে কিসের আগমন ঘটে? স্বরধ্বনির আগমন ঘটে।
এরপরে দেখো তোমার বইতে 3 নম্বর অংশে দেখো লেখা আছে যে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব কি? পুনরায় আবৃত্ত হলে তাকে বলা হয় পুনরাবৃত্ত দ্বিত্ব। অর্থাৎ একই শব্দ যখন দ্বিতীয়বার আবার ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন তুমি বলতে পারো যে পুনরাবৃত্ত দ্বিত্বের ক্ষেত্রে যেহেতু একই শব্দ আবার পরবর্তী ব্যবহৃত হয়, তার মধ্যে দ্বিত্বের ক্ষেত্রে সবসময় দেখেছি যে প্রথম শব্দ দ্বিতীয়বার ব্যবহৃত হয়। কিন্তু একটু মনে রাখো এখানে একটু সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই যে আমরা প্রথমে পড়েছিলাম যে অনুকার দ্বিত্বের একটা উদাহরণ আমরা লিখি। এখানে দেখো লেখা আছে, আমরা আবার লিখলাম যে আম, তারপরে লিখলাম এখানে টাম। একটু খেয়াল করে দেখো এখানে এই যে প্রথম শব্দ আম আর দ্বিতীয় শব্দ টাম, একই শব্দ কিন্তু দুইবার ব্যবহৃত হয়নি, আংশিক পরিবর্তন হয়েছে। কিন্তু এই পুনরাবৃত্তের দ্বিত্বের ক্ষেত্রে আমরা দেখব একই শব্দ অপরিবর্তিত অবস্থায় দ্বিতীয়বার আবার ব্যবহৃত হবে। এখানে দেখো এই প্রথম শব্দ জ্বর, আবার দ্বিতীয়তে আবার ব্যবহৃত হয়েছে কি জ্বর। এই যে দুইটা শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা দেখেছি অনুকার দ্বিত্বের ক্ষেত্রে কি হয়? পরিবর্তন ঘটে। এই পার্থক্যটা এখানে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, অনুকার দ্বিত্বে আমরা দেখেছি এই প্রথম শব্দের অর্থ আছে কিন্তু দ্বিতীয় শব্দের অর্থ নেই। কিন্তু এই পুনরাবৃত্ত দ্বিত্বের ক্ষেত্রে আমরা দেখব এই প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ উভয় শব্দের কি থাকবে? অর্থ থাকবে এবং দুটি মিলে একটি ভাব প্রকাশ করবে। দেখো লেখা আছে পর পর, এখানে দেখো লেখা আছে কবি কবি, হাতে হাতে, কথায় কথায়। তার মানে একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে এবং দুটি শব্দের কি আছে? পূর্ণাঙ্গ অর্থ আছে। একটু ওখানে খেয়াল করে দেখো, উপরের লাইনটা আমরা পড়ে নেই যে পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন হতে পারে আবার বিভক্তি যুক্ত হতে পারে। তাহলে পরীক্ষা আসতে পারে যে পুনরাবৃত্ত দ্বিত্ব কত প্রকার হতে পারে, তাই না? পুনরাবৃত্ত দ্বিত্ব দুই ভাগে ভাগ হতে পারে, একটা হচ্ছে বিভক্তিহীন, আরেকটা হচ্ছে বিভক্তি যুক্ত। অর্থাৎ একটার সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে, আরেকটার সঙ্গে বিভক্তি যুক্ত থাকবে না। খেয়াল করে দেখো এখানে তোমার বইতে লেখা আছে যে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব, অর্থাৎ এই শব্দটা একই শব্দ দুইবার ব্যবহৃত হবে এবং এর শেষে কোনো বিভক্তি যুক্ত হবে না। যেমন ভালো ভালো, তাই না? ভালো ভালো, এই যে ভালো, আবার এখানে ভালো, অর্থাৎ মূল শব্দ ভালো, এখানে মূল শব্দ ভালো ব্যবহৃত হয়েছে, এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি। এটাকে বলছি আমরা বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ। কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম। তারপরে দেখো লেখা আছে উরু উরু, গরম গরম, হায় হায়। প্রত্যেকটা শব্দে কিন্তু বিভক্তি যুক্ত হয়নি, এর জন্য বলা হচ্ছে এটা বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব। এবার দ্বিতীয় অংশে খেয়াল করো যে বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব হতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই হতে পারে, বিভক্তি যুক্ত হতে পারে। এবার দেখো এখানে লেখা আছে যে কথা, একটু খেয়াল করো, এখানে লিখলাম আমরা কথা, আবার লিখলাম এখানে কথা। আচ্ছা, এখানে কি বিভক্তি যুক্ত আছে? নাই। এবার খেয়াল করো তো, এখানে যদি আমি একটি বিভক্তি যুক্ত করে দেই অন্তস্থ অ, এখানে যুক্ত করে দিলাম বিভক্তি, এবার কি হলো? কথায় কথায়। তাহলে মূল শব্দ হচ্ছে কথা, এর সঙ্গে যুক্ত হয়েছে অন্তস্থ অ। মূল শব্দ কথা, এর সঙ্গে যুক্ত হয়েছে অন্তস্থ অ। তার মানে বিভক্তি যুক্ত হয়েও এই পুনরাবৃত্ত দ্বিত্ব হতে পারে। দেখো তোমার বইতে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে কি যে মজার মজার, তাহলে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে মজা, হ্যাঁ, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? কি এর সঙ্গে যুক্ত হয়েছে র। মূল শব্দ কি? ঝাঁক, মূল শব্দ কি? ঝাঁক, যুক্ত হয়েছে কি? এ বিভক্তি যুক্ত হয়েছে। মূল শব্দ এখানে চোখ, যুক্ত হয়েছে এ বিভক্তি। এখানে দেখো মূল শব্দ হচ্ছে মন, এর সঙ্গে যুক্ত হয়েছে এ বিভক্তি। মূল শব্দ হচ্ছে সুর, এর সঙ্গে যুক্ত হয়েছে এ বিভক্তি। মূল শব্দ পথ, এর সঙ্গেও এই বিভক্তি যুক্ত হয়েছে। অর্থাৎ যে এই বিভক্তি যুক্ত হতে পারে পুনরাবৃত্ত দ্বিত্ব, আবার বিভক্তি ছাড়াও হতে পারে। আশা করি এই বিষয় সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা পেয়েছো। তার মানে আমি একটু আরেকবার বলে নিই যে এই যে পুনরাবৃত্ত দ্বিত্ব আর আমরা সেই যে 1 নম্বরে পড়েছিলাম যে অনুকার দ্বিত্ব, এর মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? মূল পার্থক্যটা হচ্ছে এই পুনরাবৃত্তি দিতে একই শব্দ দুইবার ব্যবহৃত হবে এবং এই শব্দগুলোর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটো অংশেরই কি থাকবে? অর্থ থাকবে এবং কোনো ধরনের পরিবর্তন কিন্তু এখানে ঘটবে না। কিন্তু আমরা যখন সেই অনুকার দ্বিত্ব পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে অনুকার দ্বিত্বের ক্ষেত্রে প্রথম শব্দের অর্থ থাকবে, দ্বিতীয় শব্দের অর্থ থাকবে না। আবার প্রথম শব্দ অনুকরণে দ্বিতীয় শব্দ তৈরি হবে, আবার দ্বিতীয় শব্দের শুরুতে ট ফ ব ম স বসবে,
এগুলো কিন্তু এই পুনরাবৃত্তি দিতে নেই। তুমি এই জায়গায় এই দুটার মধ্যে পার্থক্যটা মনে রাখবে। আশা করি এই দ্বিত্ব সংক্রান্ত প্রত্যেকটি বিষয় তুমি বুঝতে পেরেছো। এখান থেকে প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায়, তো এই অধ্যায়ের প্রত্যেকটা লাইন এরকম করে ধরে ধরে লাইন ধরে ধরে পড়ে ফেলো। আশা করি এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি উত্তর করতে পারবে। এসএসসি পরীক্ষা হোক, সেটা হোক তোমার স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষায় তুমি কিন্তু এই অধ্যায়টা ভালো করে যদি আমাদের ক্লাসগুলো দেখো, তুমি কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।